আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের একজন লেকচারার। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাশকুড়ির অ্যান্টিবায়োটিকে। সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অর্থনীতিতে যা আসবে তা নিয়ে আমাদের এই আয়োজন। আজকে আমরা অর্থনীতি যে প্রথম পত্র আছে, সেই অর্থনীতির যে প্রথম পত্রটা, সেই প্রথম পত্রের যে অধ্যায় 6টা আছে, সেই অধ্যায় 6-এর মূলধনটা আমরা একটু আলোচনা করব এবং দেখব এখান থেকে পরীক্ষা আসলে কোন কোন চ্যাপ্টারগুলো আসতে পারে। চলো প্রথমেই আমরা দেখে নেই আমরা কি আলাপ করছি। আমরা প্রথমে মূলধনের ধারণা, তারপরে প্রকারভেদ, এর যোগান, গঠন এবং মূলধনের পারিশ্রমিক যে সুদ এবং শেষে অর্থনীতির উন্নয়নে মূলধনের যে গুরুত্ব আছে, এটি দিয়ে আমরা আজকের আলাপটা শেষ করব। প্রথমে যদি যাই, মূলধন জিনিসটা কি? মূলধন হচ্ছে মানুষের শ্রমে সৃষ্ট, যা কিনা ভবিষ্যতে উৎপাদনের জন্য ব্যবহৃত হবে এবং ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপকরণে এটা হচ্ছে তৃতীয় একটা উপাদান। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল মানে তৃতীয় উপাদান। এইখানে একটু মনে রাখা দরকার যে টাকা মূলধন হতে পারে, কিন্তু যে টাকা তুমি ভোগের উদ্দেশ্যে কোনো কিছু কিনবা বা খরচ করবে, যে আমি এখন হয়তো খাওয়ার জন্য টাকাটা খরচ করব, এইটা কিন্তু মূলধন নয়। বেসিক্যালি মূলধন হচ্ছে একটা উৎপাদিত উপাদান। তার মানে হচ্ছে এই মূলধনটা কি? যেটা হচ্ছে উৎপাদনে এবং আবার উৎপাদনে মানে পুনরুৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে এমসিকিউ কি কি হতে পারে? মূলধন কি? উৎপাদিত উপাদান। মূলধন কার শ্রমে তৈরি হয়? মানুষের শ্রমে। কোন কাজে ব্যবহৃত হয়? উৎপাদন এবং পুনরুৎপাদনে। এবং এটা হচ্ছে তৃতীয় উৎপাদন। টাকা মূলধন হতে পারে কিন্তু সবসময় মূলধন নয়। মানে আমরা এখানে বেসিক্যালি আমরা হচ্ছে এখানে 6টা এমসিকিউ দেখলাম। এরপরে আমরা যখন যাচ্ছি মূলধনের প্রকারভেদ, মূলধন হচ্ছে দুই ধরনের হতে পারে, এবং স্থায়ী মূলধন এবং ক্ষণস্থায়ী মূলধন বা কাঁচামাল। স্থায়ী মূলধন হচ্ছে যেটা আমরা কি করি, বারবার ব্যবহার করি। ধরো আমি যদি একটা দালান তৈরি করি, আমি যে প্ল্যান তৈরি করি, এই যে বিনিয়োগটা করলাম, এখান থেকে যে মূলধনটা তৈরি হলো সেটা কিন্তু বারবার ব্যবহার করব, কিন্তু কাঁচামাল কিন্তু আমি বারবার উৎপাদন করতেছি না। এবং স্থায়ী মূলধনের কয়েকটা উদাহরণের ভিতরে একটা হতে পারে ভবন এবং যন্ত্রপাতি। এইবার আসি, এই যে মূলধনটা আমি যখন নিচ্ছি, এই মূলধনটা কি ফ্রি নিচ্ছি? না, আমরা মূলধনটা ফ্রি নিচ্ছি না। মূলধনের একটা বিনিময় আছে, যেটাকে আমরা বলছি সুদ বা ইন্টারেস্ট। এখন কথাটা হচ্ছে, তাহলে এইখান থেকে আমরা এমসিকিউ দেখলাম 6টা। প্রথমত দুই প্রকার। কোন মূলধন বারবার ব্যবহার হয়? স্থায়ী মূলধন। কোন মূলধন বারবার ব্যবহার হয় না? অস্থায়ী বা ক্ষণস্থায়ী। কাঁচামাল হচ্ছে ক্ষণস্থায়ী মূলধন, ভবন এবং যন্ত্রপাতি হচ্ছে স্থায়ী মূলধন। সুদ কিন্তু মূলধনের অংশ নয়। তাহলে এই 5টার সাথে যোগ হচ্ছে, তাহলে সুদটা কি? সুদটা বেসিক্যালি হচ্ছে মূলধনের বিনিময়। এখান থেকে আমরা 6টা এমসিকিউ দেখলাম। এখন যদি আমরা 5 নম্বরে যাই, মূলধনের এতক্ষণ মানে এই আগের অধ্যায়গুলো তোমরা যা দেখেছো যে অর্থনীতিতে সব জায়গায় প্রথমে একটা যোগান আসে, তারপরে বা অথবা চাহিদা আসে, বা চাহিদা বা আসে আগে বা যোগান আসে পরে, সে একটা অন্য বিতর্ক। এই সব জায়গাতেই যোগান থাকবে, চাহিদা থাকবে। মূলধনের যোগানটা কিসের উপর নির্ভর করে? মূলধনের যোগানটা নির্ভর করে ইন্টারেস্ট রেট বা সুদের উপরে, যাকে প্রকাশ করি আর অথবা আই দ্বারা। এবং যোগান রেখা হচ্ছে ঊর্ধ্বগামী। তার মানে ঊর্ধ্বগামী হওয়ার অর্থ হচ্ছে সম্পর্ক হচ্ছে পজিটিভ। আচ্ছা, তার মানে ক্যাপিটালের সাথে ইন্টারেস্টের যে সম্পর্ক, মূলধনের সাথে সুদের যে সম্পর্ক, সেটা হচ্ছে ইতিবাচক। তার মানে যদি ক্যাপিটাল বাড়ে, যদি আমার ইন্টারেস্ট বাড়ে, তখন আমি কি করি? তখন আমার ক্যাপিটালের সাপ্লাইটাও বেড়ে যায়। আবার যদি ইন্টারেস্টটা কমে যায়, এখানে যদি দেখি ইন্টারেস্ট যদি কমে যায়, তাহলে ক্যাপিটালটা হচ্ছে আমার কমে যাচ্ছে।
এখন হচ্ছে এই মূলধনটা কখন বাড়ে, যখন আমি বিনিয়োগ করতেছি এবং শিল্পের উন্নয়ন, বেসিক্যালি আমি যদি চিন্তা করি যে আমি শিল্প প্রতিষ্ঠান তৈরি করব, সেটা মূলধন ছাড়া সম্ভব না। যেমন ধরো বাংলাদেশ অনেক উচ্চ মানের শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারে না, কারণ বাংলাদেশে মূলধনের ঘাটতি আছে। তাহলে এখানে এমসিকিউগুলো কি গেল? প্রথমে গেল মূলধনের যোগান কার উপর নির্ভরশীল? আমার নির্ভরশীল হচ্ছে সুদের উপরে। যোগান রেখা কীরকম? ঊর্ধ্বগামী। তার মানে আমার এই যে ক্যাপিটাল এবং ইন্টারেস্টের ভিতরে সম্পর্কটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক বা ঋণাত্মক। এই আমার 3 নম্বরটা গেল। কি ছাড়া মূলধন হবে না? সঞ্চয় ছাড়া মূলধন হবে না। শিল্প উন্নয়ন বাংলাদেশের মতো দেশে মূলধন ছাড়া কোনোভাবেই সম্ভব না। এবং বিনিয়োগ হচ্ছে আমার কি বাড়ায়? শ্রম বাড়ায় না, বিনিয়োগ আমার বাড়ায় হচ্ছে মূলধনকে। এরপরে যেটা আরেকটা ছোট টোটকা, সেটা হচ্ছে মূলধন কিভাবে গঠিত হয়। প্রথমে সঞ্চয়টাকে বিনিয়োগ করি, বিনিয়োগ করার পরে মূলধন হয়। এইটা হচ্ছে আমার আরেকটা 7 নম্বর এমসিকিউ। তার মানে এখান থেকেও আমরা সম্ভাব্য 7টা এমসিকিউ দেখলাম। এরপর যদি আমরা যাই মূলধনের পারিশ্রমিক সুদ, সেটা কিন্তু আগে দেখলাম, কিন্তু মূলধনের দাম কিন্তু সুদ না। ধরো এইখানে আমার আলু আছে, ধরো এই আলু যখন আমার কাছে থাকে, তখন আমি যদি কাউ প্রাইসটা পরিশোধ করি, আমি কিন্তু হচ্ছে আলুর মালিক হয়ে যাই, আলুটা আমার, ঠিক আছে? মোবাইলের দাম দিলে মোবাইলটা আমার, কিন্তু সুদ দিলে কিন্তু মূলধন আপনার না, বরং মূলধনটা যে আপনি ব্যবহার করছেন এই টাইম ভ্যালুর জন্য আপনি সুদটা দিচ্ছেন। তার মানে মূলধনের যে পারিশ্রমিক সুদ 1 নম্বর এমসিকিউ, সুদ কিন্তু মূলধনের দাম নয় বা বিনিময় নয়, এটা হচ্ছে 2 নম্বর। সুদটা কিভাবে নির্ধারিত হয়? এই যে একটু আগে বললাম যে অর্থনীতিতে সব জায়গায় আছে চাহিদা যোগান, যেহেতু মূলধনটাকে আমি ডিল করি সুদ দিয়ে, তার মানে এইখানে চাহিদা যোগানের মাধ্যমে সুদটা কত হবে সেটা নির্ধারিত হয়। কিন্তু বাংলাদেশের মতো দেশগুলোতে এটা চাহিদা যোগান নির্ধারণ করে না সেন্ট্রাল অথরিটি, স্পেশালি বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে আমাদেরকে ঠিক করে দেয় নরমালি আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে মূলধন হচ্ছে উৎপাদনের অংশ। তার মানে কি সুদ উৎপাদনের অংশ না, সুদ হচ্ছে মূলধনের পারিশ্রমিক। সো সুদ কিন্তু উৎপাদনের অংশ নয়। এরপরে এইটা গেল আমার 4 নম্বর। তার আগে আমি 3 নম্বরটাও দেখলাম। এবং মূল সুদ ছাড়া আধুনিক অর্থনীতিতে আপনাকে কেউ মূলধন দেবে না। আপনাকে যদি কেউ বলে একটা মূলধন বাজার করবে, সেখানে সুদের অস্তিত্ব থাকবে না, সেটা হচ্ছে অসম্ভব। তাহলে এইখান থেকে আমি শিখলাম 5 নম্বর। তো আমি এটা সামারি করি যে মজুরি পাই শ্রম থেকে, খাজনা পাই ভূমি থেকে, সুদ পাই মূলধন থেকে। তাহলে এইখান থেকেও আমার 6, 7, 8 মানে আমরা মোটামুটি দাগে 8টা এমসিকিউ দেখে ফেললাম মূলধনের পারিশ্রমিক কিভাবে সুদ হয় সেটি দেখার মাধ্যমে। এখন আমার শেষের আগেরটা, মূলধন আমার কেন লাগবে। দেখো বাংলাদেশে কিন্তু তেমন কোনো ভারী শিল্প কারখানা নাই। বাংলাদেশে যে শিল্প কারখানা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে RMG বা রেডিমেড গার্মেন্ট প্রতিষ্ঠান। এই জায়গাতে কিন্তু আমার মূলধনের চেয়ে বেশি লাগে কি? বেশি লাগে শ্রম। তোমরা যদি কেউ গাজীপুর, সাভার, কাপাসিয়া অথবা নারায়ণগঞ্জের দিকে মানুষ সহ দেখবা সকালবেলা ঝাঁকে ঝাঁকে কিভাবে গার্মেন্টস শ্রমিকরা হচ্ছে গার্মেন্টসে যাচ্ছে কাজ করার জন্য। বাংলাদেশে কিন্তু শ্রম বেশি আছে বিধায় আমার এখানে গার্মেন্টস শিল্প হচ্ছে বিকশিত হয়েছে বা বিকাশ লাভ করছে। কিন্তু এইটার রিটার্ন একটা অস্ত্র কারখানা অথবা অন্য ভারী শিল্পের কিন্তু এক না। তার মানে আপনি যদি গার্মেন্টস থেকে আরো বেটার প্রফিটেবল ইন্ডাস্ট্রিতে যেমন সফট ইন্ডাস্ট্রি যাইতে চান, তাহলে সেখানে শ্রমের চেয়ে বেশি লাগবে হচ্ছে মূলধন। এই জায়গা থেকে আমার প্রথম এমসিকিউ হচ্ছে আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য আমার যেটা মূল চাবিকাঠি সেটা হচ্ছে মূলধন। এবং মূলধন যখন থাকবে তখন উৎপাদনশীলতা বাড়বে। ধরো তোমরা আমরা এই যে দেখো আমাদের একটা সুন্দর বোর্ড আছে, রাইট? এই বোর্ডটা
যখন ছিল না তখন আমরা কিছু লাইভ ক্লাস নিতাম হচ্ছে হোয়াইট বোর্ডে। আমি যখন হোয়াইট বোর্ডে লাইভ ক্লাস নিতাম তখন একটা কোর্সের জন্য আমার ভিডিও এডিটরকে, আমাকে, আমার প্রোডাকশন ম্যানেজারকে যে পরিমাণ শ্রম দেওয়া লাগতো শুধুমাত্র আমার এই বোর্ডটা মানে এই মূলধনটা আমার থাকার জন্য আমার কিন্তু সেই পরিমাণ শ্রম লাগছে না। তার মানে মূলধনটা আমি পেলাম, মানে বোর্ডটা আমি যখন পেলাম তখন আমি কম সময়ে আরো ভালো মাপের কোর্স বানাতে পারতেছি। মানে এই মূলধনটা হচ্ছে 2 নম্বর এমসিকিউ না, মূলধন নিজে 2 নম্বর এমসিকিউ না, মূলধন যে উৎপাদনশীলতা বাড়ায় এটা হচ্ছে আমার 2 নম্বর এমসিকিউ। 3 নম্বরটা হচ্ছে এইটা আমার শিল্প, কৃষি, সেবা সব জায়গাতেই দরকার। কারণ হইতেছে আপনি তোমার হাতে যদি মূলধন না থাকে শিল্প প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন না। আবার তুমি যখন কৃষক হও, তুমি গরুর লাঙ্গল দিয়ে যে পরিমাণ উৎপাদনশীলতা বা উৎপাদন পাবা তুমি ট্রাক্টর দিয়ে তার চেয়ে বেশি উৎপাদনশীলতা পাবা। তার মানে শিল্প এবং কৃষিতে 2 জায়গাতে এটা প্রয়োজন। কিন্তু উন্নয়নশীল দেশগুলো যে উন্নয়নশীল, যেমন যে বাংলাদেশ শুধুমাত্র গার্মেন্টসে আটকে আছে, সে কিন্তু বোয়িং বিমানে যাইতে পারতেছে না, সে কিন্তু অন্য ইন্ডাস্ট্রি যাইতে পারতেছে না। কারণ এই বাংলাদেশের মতো এলডিসি বা লেস ডেভেলপড কান্ট্রি বা উন্নয়নশীল দেশে মূলধনের একটা সংকট আছে। এই মূলধন কিন্তু বেসিক্যালি বাংলাদেশ অন্য দেশ থেকে বাই করে বা ব্রো করে বা ধার নিয়ে কিন্তু আগাতে পারবে না। এই জন্য আমাদের দরকার হচ্ছে সঞ্চয় বৃদ্ধি। তার মানে এখানে আমি 3 নম্বর এমসিকিউ দেখলাম শিল্প এবং কৃষিটা খুবই জরুরি। 4 নম্বরটা দেখলাম উন্নয়নশীল দেশে মূলধনের একটা সংকট আছে। শেষ হচ্ছে যদি আমি সঞ্চয় বৃদ্ধি করতে না পারি, এই যে দেখেন, এই স্লাইডটা একটু দেখেন, সঞ্চয় যদি বৃদ্ধি করতে না পারি আমার বিনিয়োগ তৈরি হবে না, বিনিয়োগ তৈরি না হলে আমার মূলধন তৈরি হবে না। তার মানে দাঁড়াচ্ছে সঞ্চয় যদি আমি বৃদ্ধি না করতে পারি তাহলে আমার মূলধন গঠন অসম্পূর্ণ। তার মানে 5 নম্বর এমসিকিউ আমার হচ্ছে সঞ্চয় বৃদ্ধি জরুরি। তার মানে উন্নয়নটা কি দাঁড়াইলো? 6 নম্বর শেষ এমসিকিউটা বলছে উন্নয়নটা হচ্ছে মূলধন এবং প্রযুক্তির একটা সমষ্টি বলতে পারি। এইবার অ্যাট এ গ্লান্সে যদি দেখি আমরা বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে কোন কোন এমসিকিউ গুলা পরীক্ষা আশা করতে পারি। প্রথম হচ্ছে মূলধন কি, যা কিনা উৎপাদিত উপাদান 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে এটা ব্যবহার হয় কিসে? ভবিষ্যৎ উৎপাদনে। এটি হচ্ছে শ্রম ও সঞ্চয়ের সৃষ্টি 3 নম্বর। 4 নম্বরটা হচ্ছে এই পর্যায়ে আমি সেকেন্ড ফেজে যাই, মূলধন হচ্ছে 2 প্রকার এবং এর এক্সাম্পল নিলে আমার কাছে 4 নম্বর এবং 5 নম্বর এই যে আরো 2টা এমসিকিউ হয়ে গেল। তৃতীয়ত এসে যদি দেখি মূলধনের জোগাড় কিসের উপর নির্ভর করে? সুদের হারের উপরে। এইটা হচ্ছে আমার বেসিক্যালি কি, এটা হচ্ছে বেসিক্যালি আমার 6 নম্বর এমসিকিউ। এবং ঊর্ধ্বগামী 7 নম্বর, সঞ্চয় বিনিয়োগ মূলধন 8 নম্বর এমসিকিউ। এরপর লাস্ট 2 লাইনে যদি যাই, মূলধনের পারিশ্রমিকের সুদ, আমি 9 নম্বর এমসিকিউ দেখলাম। এটা হচ্ছে মূলধন যে ব্যবহার করছেন এইটার দাম, এটা কিন্তু এইটা না আপনি মূলধনের মালিক। এটা হচ্ছে 9 নম্বর এমসিকিউ। এবং মূলধনের সুদ নির্ধারিত হয় চাহিদা যোগানের মাধ্যমে, এটা হচ্ছে 10 নম্বর এমসিকিউ। শেষটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে আমার মূলধনটা খুব জরুরি, 11 নম্বর এমসিকিউ। এবং এটা হচ্ছে 12-13 নম্বর এমসিকিউ হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা বাড়ায় শিল্প এবং কৃষি ক্ষেত্রে, এটি হচ্ছে একটা ভিত্তি করে দেয়। এই ছিল আমাদের এই অধ্যায়। এর পরবর্তীতে আমরা পরবর্তীতে আপনারা দেখবেন এর পরবর্তী লেকচার এবং পাশ করে সাথে থাকেন। আশা করছি আপনাদের যাদের ভর্তি পরীক্ষার জার্নিটা অনেক বেশি সহযোগিতার হবে। শুভকামনা সবাইকে।